সজলের মাথার উপর দিয়ে যাচ্ছে সব, সে কিছুই বুঝতে পারছে না। এসব কি বলছে পূর্ণতা? এরই মাঝে প্রভাত বের হলো ওর রুম থেকে। মাত্রই শাওয়ার নিয়েছে সম্ভবত, পরনে শার্ট প্যান্ট, গায়ে কালো গেঞ্জি। অজান্তা প্রভাতের চুলে হাত দিয়ে রানাচাড়া দিয়ে অচন্তা প্রভাতের চুলে হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে পানি ফেলে দিচ্ছে। আকস্মিক পূর্ণতার নজরে এলো সেই দৃশ্য। প্রভাত হাত দিয়ে অজান্তার হাত সরিয়ে দিল। অচন্তা বলল, দেখ, তোর হবু বউ তোকে পাত্তা দেয় না, তোরই কাজিনের সাথে হেসে হেসে ফিসফিস করছে। অচন্তার কথায় প্রভাত গম্ভীর মুডে তাকালো পূর্ণতা আর প্রভাতের দিকে। তাকিয়ে অজান্তাকে বলল, আই ডোন্ট কেয়ার, তার যা ইচ্ছে করুক। অজান্তা আরেকটু আগুনের ফুলকিতে বাতাস দিতে বলল, প্রভাত চৌধুরীর বউ কিনা অন্য পুরুষের সাথে এত ঢলাঢলি? প্রভাতের আত্মসম্মানে লাগলো কথাটা। সে অজান্তার কথার কোনো উত্তর না দিয়ে সোজা হেঁটে গেল পূর্ণতা এবং সজলকে পাশ কাটিয়ে। যাওয়ার সময় পূর্ণতার দিকে একবারও তাকালো না। পিছ পিছ অজান্তাও আছে। প্রভাতের এই ইগনোর পূর্ণতার হৃদয়ে চিনচিন ব্যথা অনুভব করালো। তার মনে হলো প্রভাত তাকে ইগনোর করে অজান্তাকে নিয়ে ঘুরছে। তারও জেদ কম নয়। সেও সজলকে বলল, কি যেন বলছিলেন? চলুন বাইরে হাঁটি আর কথা বলি। পূর্ণতাও জেদের বসে সজলের সাথে বাইরে বেরোলো। নিচেই প্রভাত ডাইনিংয়ে টিভি দেখছে। অজান্তা প্রভাতকে বলছে, আচ্ছা প্রভাত, পূর্ণতা তোকে দেখতে পারে না, তোকে ফাঁসানোর জন্য তো ড্রাইভারকে মারেনি তো? প্রভাত অদ্ভুত চোখে অজান্তার দিকে বলল। কি সব ননসেন্সের মতো কথা তোর? তখনই প্রভাতের সামনে দিয়েই পূর্ণতা ইচ্ছাকৃত হাসতে হাসতে বাগানের দিকে বেরিয়ে গেল। মাঝে মাঝে কিছু জেদ মানুষের জীবনের চরম সর্বনাশ করে। পূর্ণতা নিজেই জানতো না আজ তার এই সামান্য জেদ তার জীবনে কি ঘটাতে চলেছে। প্রভাত শুধু নিষ্পলক তাকিয়ে রইল পূর্ণতার পথপানে। পূর্ণতা সজলের সাথে বের হলো ঠিকই, কিন্তু বার কয়েক পিছন ফিরে তাকিয়ে দেখলো প্রভাত তার পিছ পিছ আসে কিনা। কিন্তু সে হতাশ হলো। অন্য দিনের ন্যায় প্রভাত এলো না, এমন তো হওয়ার কথা নয়। প্রভাত তো তাকে অন্য কোনো পুরুষের সাথে সহ্য করতে পারে না। সজলের সাথে রাতের বেলা বের হলো, তবুও প্রভাত এগিয়ে এলো না। পূর্ণতার মন সন্দিহান হলো। সে প্রভাতকে সহ্য করতে পারে না, এমনকি ভালোবাসে না। যে কোনোভাবে সে প্রভাতের থেকে মুক্তি চায়। সে তো এমনটাই চেয়েছিল, প্রভাত যেন তাকে বিরক্ত না করে, তার পিছু না নেয়। তবুও প্রভাতের ইগনোর তাকে যাতনা দিচ্ছে। মনের অজান্তে কোথাও কিছু জমেছে কিনা সে কথা কেউ জানে না। মেয়ে মানুষ স্বভাবগতভাবে এমনই। সে ভালোবাসবে না তাই বলে অন্য কাউকে ভালোবাসবে, এটাও সহজে মেনে নিতে চায় না। রাগে পূর্ণতার সমস্ত শরীর চলছে, অস্থির দেখাচ্ছে। বাড়ি থেকে বের হয়ে বাগানের খানিকটা ভিতরে প্রবেশ করলো। সজলের সাথে একটা কথাও বলল না। আচমকা সজল পূর্ণতার হাতের কবজি চেপে ধরল। আকস্মিক হাত ধরাতে পূর্ণতার হৃদয় আত্মা কেঁপে উঠল। সে ভয়ার্থ চোখে সজলের দিকে তাকালো। পূর্ণতার চাহনি দেখে সজল পূর্ণতার হাত ছেড়ে দিল। ঢোক গিলে বলল, তোমাকে এমন অস্থির দেখাচ্ছে কেন? পূর্ণতা অন্যমনস্কভাবে উত্তর দিল, না কিছু না, এমনি। কেমন যেন দেখাচ্ছে। আপনি থাকুন, আমি বাড়ির ভেতরে যাচ্ছি। হঠাৎ পূর্ণতার মনে হলো প্রভাতকে তাকে দেখাতে অন্য একজনের সাথে কেন আসবে সে? এটা করা একদম তার উচিত হয়নি। প্রভাতকে তার অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়ে গিয়েছে। প্রভাত অন্য নারীর সাথে ঘুরুক, যা ইচ্ছে তাই করুক, তাতে তার কিছুই যায় আসে না। প্রভাতকে সে ঘৃণা করে, তীব্র ঘৃণা করে। প্রভাত তার জীবন থেকে বিদায় হলেই সে বেঁচে যায়। এসব ভাবতে ভাবতে পূর্ণতা হাঁটা দিল। সজল পেছন থেকে আবার পূর্ণতার হাত টেনে ধরে বলল, দাঁড়াও পূর্ণতা। পূর্ণতা এবার চমকালো না, তবে অবাক হলো। সজল আজ হুটহাট তার হাত ধরছে কেন? পূর্ণতা ঘুরে দাঁড়িয়ে নিজের হাত ছুটিয়ে নিয়ে বলল, কি সমস্যা সজল ভাই? হুটহাট হাত ধরছেন কেন? পূর্ণতা খেয়াল করলো সজল ঘামছে। কিছু একটা গড়বড় মনে হচ্ছে পূর্ণতার কাছে। সজল কপালের ঘাম মুছে বলল, তোমার সাথে আমার সিরিয়াস কথা আছে পূর্ণতা। পূর্ণতার সজলের আচরণ একদম ভালো লাগছে না। বিরক্ত কণ্ঠে বলল,
আমার সাথে আপনার আবার কিসের সিরিয়াস কথা? আর কতবার সিরিয়াস কথা বলবেন? তুমি আমার চিঠি পাওনি? পেয়েছিলাম তো। চিঠিতে আমি যা লিখেছিলাম তুমি তো সেগুলো বললে না। তুমি কি মজা করলে নাকি সত্যি চিঠিতে ওয়াভ লেখা ছিল? আমি মজা করব কেন? আপনি তো স্পষ্ট লিখেছেন আমাকে আর কোনোদিন প্রেম ভালোবাসা বিষয়ে কিচ্ছু লিখবেন না। আমি সব লিখিনি কিচ্ছু। নিশ্চয়ই প্রভাতের হাতে চিঠি পড়েছিল, আর প্রভাতই এই চিঠি পাল্টে দিয়েছিল। পূর্ণতা কপাল কুঁচকালো, কিছুটা অবাক হয়ে বলল, প্রভাত কেন চিঠি পাল্টাবে? আপনার চিঠি ওর কাছে কিভাবে যাবে? প্রভাত অনেক ধূর্ত, প্রভাতের পক্ষে অসম্ভব কিছুই নেই। দেখুন সজল ভাই, আমার এসব নিয়ে আলাপ আলোচনা করতে ইচ্ছে করছে না, এখন আমি যাই। সজল আবার পূর্ণতার হাত টেনে ধরে বলল, পূর্ণতা, তুমি তো এই বাড়ি থেকে মুক্তি চাও, আমি তোমাকে মুক্ত করব। চলো আমার সাথে। সজল কেমন যেন চোরের মতো বারবার পূর্ণতার দিকে তাকাচ্ছে, আবার সামনে পিছনে ডানে বামে তাকাচ্ছে। খুব অদ্ভুত লাগছে পূর্ণতার কাছে। সজলের এমন চাহনি সন্দেহজনক লাগছে পূর্ণতার কাছে। পূর্ণতা স্পষ্ট সজলের চোখে মুখে কামনা দেখতে পাচ্ছে। একদম অস্বাভাবিক দেখাচ্ছে সজলকে। সজল এইবার পূর্ণতার দুই বাহু চেপে ধরে বলল, আমার তোমাকে চাই পূর্ণতা, তোমাকে আর লাগবেই। রাগে পূর্ণতার সমস্ত শরীর জ্বলে উঠল। সজলের এমন স্পর্শ তাকে বিরক্ত করল। গায়ের সমস্ত বল প্রয়োগ করে সজলের গালে থাপ্পড় মেরে বলল, আমি প্রভাতকে গিয়ে এক্ষুনি বলছি। বারবার আমাকে স্পর্শ করছেন, প্রভাত জানলে আপনাকে শেষ করে ফেলবে। পুরুষের চরিত্রে যখন খারাপ সত্তা প্রবেশ করে তখন তাদের ভালো মন্দ ভয় ডর কিছুরই ভয় থাকে না। এমন সময় কারেন্ট চলে গেল। চারিদিক ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেল। অন্ধকারে কারো মুখ পর্যন্ত দেখা যাচ্ছে না। পূর্ণতা অন্ধকারে হাতড়ে পিছনে ঘুরতে যেতেই পড়ে গেল। সজল ফোনের টর্চ জ্বালিয়ে দেখল পূর্ণতা নিচে পড়ে গিয়েছে। পূর্ণতাকে দেখে নিয়ে ফোনের আলো নিভিয়ে দিল। পূর্ণতা বুঝতে পারল তার সাথে খারাপ কিছু হতে চলেছে। বুকের মাঝে অজানা এক ভয় বাসা বাঁধল। আটকে উঠল সে ভয়ে। হৃৎপিণ্ড থরথর করে কাঁপতে শুরু করলো। তার মাথার মাঝে চক্কর দিয়ে উঠল। এই পৃথিবীর প্রতিটা পুরুষের জাতি কি তাহলে চরিত্রহীন? সজলের মতো বিশ্বস্ত মানুষও কিনা আজ তার সাথে এমন আচরণ করছে? যে সজলকে সে চোখ বুজে অন্ধের মতো বিশ্বাস করত, সেই সজলই আজ তার বিশ্বাস ভাঙল। ছোটবেলা থেকে নিজের সবচেয়ে কাছের বিশ্বস্ত বলে যাকে ভেবে এসেছে, আজ সেই তার বিশ্বাস ভেঙে চুরচুর করে দিল। তাহলে এই পৃথিবীতে কাকে বিশ্বাস করা যায়? এমনকি পূর্ণতার পুরুষ মানুষের প্রতি নেগেটিভ ধারণা। সজলের এই আচরণ পূর্ণতার মন থেকে বিশ্বাস নামক জিনিস উঠিয়ে দিল। পূর্ণতা ধরেই নিল এই পৃথিবীতে কোনো পুরুষের কাছেই একাকিত্বে নির্জনে কোনো নারী সেফ নয়। যত সাধু পুরুষই হোক, নারীর প্রতি তারা কামক দৃষ্টি ফেলবেই। নারী হলো পুরুষের কাছে ভোগের বস্তু। পূর্ণতার সমস্ত ভয় সত্যি করে বিশ্বাস ভেঙে সজল হুমড়ি দিয়ে পড়ল পূর্ণতার উপর। অন্ধকারে পূর্ণতা কিছু দেখতে পারছে না, তাই আঘাতও করতে পারছে না। সে শুধু বলছে, আমাকে ছাড় জানোয়ার, না হলে খুন হয়ে যাবে। আমি কিন্তু তোকে ছাড়বো না। এমন সময় কয়েক ছোড়া পায়ের শব্দ শোনা গেল। টর্চের আলো দেখা গেল দূরে। সেই আলো সজল এবং পূর্ণতার চোখের উপর পড়ল। ওয়াসেল গলা খ্যাক করে বলে উঠল, কে ওখানে? সজল সাথে সাথে পূর্ণতাকে ছেড়ে দিল। তখন ওয়াসেলের সামনে স্পষ্ট হলো সজল এবং পূর্ণতা এতক্ষণ অন্তরঙ্গ অবস্থায় ছিল। ওয়াসেলের মাধ্যমে বাড়ির বাগানের কিছু লোক ওয়াসেলের সঙ্গে চৌধুরী বাড়ির বাগানের কিছু লোক ছিল। প্রত্যেকের চোখ কপালে উঠল সজলের এবং পূর্ণতাকে এই অবস্থায় দেখে। সজল মাথা নিচু করে দাঁড়ালো। ওয়াসেল যা বোঝার বুঝে গিয়েছে। সে তার নিজের মতো করে বুঝল, বাকি সবাইও তাই বুঝল। ওয়াসেল সজলের দিকে তাকিয়ে চোখ গরম করে বলল, এখানে কি হচ্ছে? পূর্ণতা জোরে কেঁদে দিয়ে ওয়াসেলের পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, চাচা, সজল আমার সাথে। এতটুকু বলে আর কিছু বলতে পারল না। পূর্ণতার শুধু কান্না পাচ্ছে, শরীর কাঁপছে থরথর করে। ওয়াসেল পূর্ণতার দিকে তাকিয়ে বলল, এখানে কি করছিলে তুমি?
পূর্ণতা কিছুই বলতে পারল না। ওয়াসেলের ভাবভঙ্গি দেখে সে বুঝলো ওয়াসেল তাকেও অপরাধী ভাবছে। নিজেকে নির্দোষ প্রমাণ করার মতো কোনো উপযুক্ত প্রমাণ এখন তার কাছে নেই। ওয়াসেল দুজনের দিকে তাকিয়ে বলল, দুজনে বাড়ির ভেতরে চলো। পূর্ণতা আসার সময় কাঁদতে কাঁদতে ওয়াসেলকে বোঝানোর চেষ্টা করলো। চাচা আমি কিছুই করিনি, সজল আমার সাথে খারাপ আচরণ করেছে। কিন্তু ওয়াসেল কোনো কথার জবাব দিল না। ওয়াসেল বাড়িতে ঢুকেই দেখলো ডাইনিংয়ে প্রভাত আর অজান্তা বসে টিভি দেখছে। ওয়াসেল খুব জোরে ওয়াজেদকে ডেকে বলল, ওয়াজেদ এক্ষুনি নিচে আয়, দেখে যা তোর মেয়ের কীর্তি। ওয়াসেলের হুঙ্কারে ওয়াজেদ নিচে নেমে এলো। সেই সাথে বাড়ির সবাই ডাইনিংয়ে একত্রিত হলো। অজান্তা ফিসফিস করে প্রভাতকে বলল, কি ঘটনা বলতো? আঙ্কেল এভাবে রেগে বাড়িতে প্রবেশ করলো কেন? প্রভাত গভীর চোখে পূর্ণতার দিকে তাকালো। পূর্ণতার চোখ দিয়ে অবিরাম নোনা জল গড়িয়ে পড়ছে। প্রভাত তীক্ষ্ণ দৃষ্টি মেলে পূর্ণতার দিকে তাকিয়েই আছে। অজান্তা আবার বলল, কি ঘটনা রে? প্রভাত থমথমে কণ্ঠে জবাব দিল, জানি না, তুইও যেখানে আমিও সেখানে। ওয়াজেদ নিচে নেমে এসে বলল। কি হয়েছে ভাই? ওয়াসেল রাগী কণ্ঠে বলল, ওয়াজেদ তোর মেয়ের কাছে শোন, এত রাতে বাগানে কি করছিল? ওয়াজেদ সন্দিহান কণ্ঠে প্রশ্ন ছুড়ল। কেন ভাই, কি হয়েছে? যা হয়েছে তা বলার মতো নয়। ছি ছি, বাড়ির কাজের লোকদের সামনে মান সম্মান বলে কিছু আর বাকি নেই। হয়েছেটা কি? জামেলা খিটমিট কণ্ঠে বলল, জোয়ান ছেলে মেয়ে এত রাতে বাগানে কি করে তা কি তোকে বুঝিয়ে বলতে হবে নাকি? বুঝতে পারছিস না? ওয়াজেদ চিন্তিত মুখে পূর্ণতা আর সজলের দিকে তাকালো। ওয়াসেল যা বলছে সে তা স্পষ্ট বুঝতে পারল, তবুও প্রশ্ন চালিয়ে গেল। ওয়াসেল খিটমিট করে বলল, তোর মেয়ে আর সজল অন্তরঙ্গ অবস্থায় বাগানে ছিল, যা দেখেছি তা বলার মতো নয়। এত বড় নিকৃষ্ট কাজ তোর মেয়ে কিভাবে করলো? পূর্ণতার কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গিয়েছে। সে হেঁচকি ওঠা অবস্থায় বলল, চাচা আপনি যা ভাবছেন তা সত্য নয়, আপনি যা দেখছেন তা সত্য নয়। সজল আমার সাথে জোর করছিল। ওয়াসেল দাঁত কিরমির করে বলল, শাক দিয়ে মাছ ঢাকতে হবে না, আমার চোখের দিকে তাকা, দেখা কি মিথ্যা কিনা। ওয়াসেল এইবার সজলের দিকে এগিয়ে গেল। ওয়াসেলের চোখ দুটো যাচ্ছে রাগে। ওয়াসেলের চোখ ছুটে যাচ্ছে রাগে। ওয়াসেল সজলের গালে খুব জোরে একটা থাপ্পড় মেরে বলল, তোমার দ্বারা এসব আশা করিনি। তোমাদের মাঝে কোনো সম্পর্ক থাকলে আমাকে জানাতে পারতে, আমি দেখতাম বিষয়টা। সজল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ওয়াসেল প্রভাতের দিকে তাকালো। প্রভাতের মুখে কোনো কথা নেই। সে ডাইনিংয়ের সোফায় বসে আছে পায়ের উপর পা তুলে। সে প্রখরভাবে কিছু একটা ভাবছে। নিশ্চুপ বসে সব দেখছে। তাকিয়ে আছে পূর্ণতার মুখের দিকে। ওয়াসেল প্রভাতকে বলল, প্রভাত দেখো কাণ্ড, তোমার কি কিছু বলার আছে এত কিছুর পরও? আমি তোমার কোনো কথাই কিন্তু এ ঘটনার পর মেনে নিব না। প্রভাত থমথমে মুডে বলল, আপাতত আমার কিছু বলার নেই, তুমি শেষ করো। পুষ্প মেরি জাহান পূর্ণতার পাশে গিয়ে দাঁড়ালো। পুষ্প বারবার প্রভাতকে খেয়াল করছে। কেন যেন পুষ্পের মন বলছে পূর্ণতার এই অবস্থা, এই অপমান প্রভাত মেনে নিবে না। নিশ্চুপ আছে, নিশ্চয়ই বড়সড় বোম ব্লাস্ট করবে। মেয়ের কান্না দেখে জাহানও কাঁদছে। পূর্ণতা অসহায়ের মতো জাহানকে বলছে, আমু তুমি আমাকে বিশ্বাস করো, আমি কিছুই করিনি। কেউ আমাকে বিশ্বাস করছে না কেন? মেয়ের কান্নায় জাহানের কান্নার মাত্রা বেড়ে গেল। পূর্ণতা এইবার মেরির দিকে তাকিয়ে বলল, চাচি আমাকে বিশ্বাস করুন। ওয়াজেদ অগ্নিমূর্তির ন্যায় চোখ নিয়ে পূর্ণতার কাছে এগিয়ে এসে বলল, কি করছিলে বাগান ওর সাথে? কেন গিয়েছিলে ওই রাতের বেলা? পূর্ণতা কাঁদতে কাঁদতে বলল, বাবা সজল ভাই আমার সাথে জোর করছিল, আমি গিয়েছি কোনো খারাপ উদ্দেশ্যে নয়। পূর্ণতা ওয়াজেদকে খুব একটা বাবা বলে ডাকে না। আজ তার অসহায় লাগছে। এই অসহায় অবস্থায় কেন যেন মনে হলো তার বাবা তাকে বিশ্বাস করবে। বাবা অন্তত মেয়েকে বিপদ থেকে রক্ষা করবে, তার কলঙ্ক মুছে দিতে প্রতিবাদ করবে। কিন্তু এখানেও ব্যর্থ হলো, নিজের বাবাকেও পাশে পেল না। ওয়াজেদ কঠিন গলায় প্রশ্ন করল, ও কি তোমাকে জোর করে নিয়ে গেছিল? হ্যাঁ আমি নিজেই গিয়েছিলাম, কিন্তু বুঝিনি এমন হবে। সজল ভাই এমন করবে আমার সাথে। জামেলা বলে উঠল, একটা জোয়ান ছেলের সাথে এত রাতে এমনি বাগানে গেছিলি? তোর না 2 দিন পর প্রভাতের সাথে বিয়ে, অন্য ছেলের সাথে বাগানে চলে গেলি?
ঝামেলার কথা পড়তে না পড়তেই ওয়াসেল বলে উঠল, এসব ঘটনার পর প্রভাত কোনোদিনও পূর্ণতাকে বিয়ে করবে না। আমার ছেলে অন্যর এটো কখনো গ্রহণ করবে না। পূর্ণতাকে ঘিরে এই নোংরা কথাগুলো পূর্ণতা সহ্য করতে পারছে না। নিজের পরিবারের মানুষের কাছে তার নিজেকে খুব বেশি অসহায় মনে হচ্ছে। নিজের আপন জনরাই কেউ তাকে বিশ্বাস করছে না। ওয়াসেলের কথা শুনে মেরি বলল, আপনার ছেলের বিষয়ে ছেলেকে ভাবতে দিন, আপনি কেন এসব বোঝেন? ওয়াসেল মেরির দিকে চোখ পাকিয়ে বলল, তোকে এসবের মাঝে কথা বলতে কে বলেছে? আর এক কথাও বলবি না। জমেলা বলল। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে বাড়ি থেকে। ওয়াসেদ বলল। আগে ওর মাকে দূর করব, তারপর ওর মেয়েকে। এটুকু বলেই ওয়াসেদ জাহানের দিকে তেড়ে গিয়ে বলল, এই বন্দির বাচ্চা, এই তোর মেয়ে নিয়ে নাম দূর হ আমার বাড়ির 30 মিনিট থেকে। জাহান ভয়ে চুপ আছে। তার মেয়ের জীবনে কি ঝড় উঠতে চলেছে সে জানে না। ওয়াসেল বলল, কোথায় নামবে? নেমে গেলে কি সমাধান হয়ে যাবে? ওয়াসেদ বলল, তাহলে কি করব? যার সাথে আগাম করছে তার সাথেই বিয়ে দিতে হবে। এত বড় ঘটনা জানাজানির পরে এই মেয়েকে তো বাইরের কেউ বিয়ে করবে না, কোনো ছেলেই আর বিয়ে করতে চাইবে না, তাই সজলের সাথেই বিয়ে দিতে হবে। ওয়াজেদ, কাজী ডাক। প্রভাত নিশ্চুপ দেখে যাচ্ছে সবকিছু। তার নিঃশ্বাসেরও যেন শব্দ পড়ছে না। পূর্ণতা কান্না ভেজা কণ্ঠে বলল। কাজে কেন? ওয়াসেল ধমকের সুরে বলল। তুমি আর একটা কথাও বলবে না। ওয়াসেল সবার উদ্দেশ্যে বলল, এখনই সজল আর পূর্ণতার বিয়ে দিয়ে দিব, আর এখানেই প্রভাতের সাথে অজান্তার বিয়ে দিয়ে দিব। আমার ছেলের জন্য এটা চরম বেজ্জতিকর ব্যাপার। আমার ছেলের যাতে খারাপ না লাগে তাই আজই আমার ছেলেরও বিয়ে দিয়ে দিব, পরে ধুমধাম করে অনুষ্ঠান হবে। পূর্ণতা এইবার আরো জোরে কেঁদে বলল, না, আমি বিয়ে করব না। চাচা বাবা, আমি কিচ্ছু করিনি। আমি সজল ভাইকে বিয়ে করব না। ওয়াসেদ দাঁত কিরমির করে বলল। আর একটা কথা বলবি না। পূর্ণতা তখন অশ্রু ভেজা চোখে প্রভাতের দিকে তাকালো। প্রভাত গভীর চোখের দৃষ্টি মেলে তাকিয়ে রইল পূর্ণতার দিকে। পূর্ণতার মতো তেজি মেয়েকে জীবনে প্রথমবার এইভাবে অসহায়ের মতো কাঁদতে দেখছে প্রভাত। দুজনের হৃদয়ের অনুভূতি এই মুহূর্তে স্পষ্ট নয়। প্রভাত পূর্ণতাকে নিয়ে কি ভাবছে তা পূর্ণতা জানে না। শেষ আশ্রয় হিসেবে প্রভাতের কাছে ছুটে গিয়ে প্রভাতের পায়ের নিচে বসে পড়ল। প্রভাতের পা জড়িয়ে ধরে অসহায়ের মতো বলল। প্রভাতের হৃদয়ের অনুভূতি কাউকে বুঝতে দিল না। এইবার প্রভাত উঠে দাঁড়ালো। ওয়াসেলকে বলল, বাবা, কাজী ডাকো। প্রভাতের কথা শুনে পূর্ণতার মাথায় আকাশ ভেঙে পড়ল। অনুভূতিরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। প্রভাতও তাকে বিশ্বাস করছে না। পূর্ণতা কান্না থামিয়ে নীরবে চোখের পানি ফেলছে। পুষ্প তার বাবার ভয়ে কিছুই বলতে পারছে না। প্রভাতের উত্তরের অপেক্ষায় ছিল। মুখ থেকে এমন উত্তর শুনে পুষ্পের ভিতর থেকে রাগ তৈরি হলো প্রভাতের প্রতি। সে পূর্ণতার এই অসহায়ত্ব সহ্য করতে পারছে না। শেষ অবধি বলে উঠল, এসব কি বলছো ভাইয়া? কাজে ডাকবে মানে? এখানে সবাই পূর্ণতাকে অবিশ্বাস করলেও আমি করি না। আমি জানি পূর্ণতা কিচ্ছু করেনি। প্রভাত থমথমে মুখে উত্তর দিল, বিয়ে হবে আর এক্ষুনি হবে। পূর্ণতা কান্না জড়িত কণ্ঠে বলল, একজন ধর্ষককে আমি কোনোদিন বিয়ে করব না। প্রয়োজনে ওকে খুন করে আমি জেলে যাব। অজান্তার ওষ্ঠ করে বিশ্ব জয়ের হাসি। ভাগ্যক্রমে তার প্রিয় মানুষকে নিজের করে পাওয়ার সুযোগ পেয়েছে। ভাগ্যক্রমে প্রিয় মানুষকে নিজের করে পাওয়ার মতো আনন্দ পৃথিবীর অন্য কিছুতে নেই। অজান্তার হৃদয়ে আনন্দের জলস্রোত এবড়ো থেবড়োভাবে বয়ে চলেছে। খুশিতে পাগল পাড়া সে। অন্যদিকে পূর্ণতার চোখের নোনা জলে সাগর ভেসে যাওয়ার মতো অবস্থা। কথায় আছে, কারো পৌষ মাস কারো সর্বনাশ। কেউ মনের আনন্দ ধরে রাখতে পারে না, আবার কেউ মনের দুঃখ ধরে রাখতে পারে না। প্রভাত পেছনে হাত বেঁধে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। অপেক্ষা করছে কাজী আসার জন্য। 30 মিনিট অতিবাহিত হয়ে গিয়েছে। টুপি মাথায়, দাড়ি মুখে, সাদা পাঞ্জাবি পরা একজন ভদ্রলোক এসে উপস্থিত হলো। উনি যে কাজী সেটা বুঝতে বাকি রইল না কারো। প্রভাত আজ নিশ্চুপ। অন্য দিনের মতো বাড়তি কথা নেই, তেজ নেই, কিচ্ছু না। সবার ধারণা প্রভাত হয়তো পূর্ণতা এবং সজলের ব্যাপারে কথা বলতে চাইছে না। প্রভাতও পূর্ণতাকে অবিশ্বাস করছে। প্রভাতকে এতটা চুপচাপ আগে কেউ দেখেনি। কাছে আসতেই ঝামেলা বলল, কার বিয়ে আগে হবে, প্রভাত নাকি পূর্ণতার?
এইবার প্রভাত নড়ে চড়ে উঠল। সে সঠিক সময়ের অপেক্ষা করছিল। প্রভাত ঝামেলার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, প্রভাত এবং পূর্ণতার বিয়ে আগে হবে। প্রভাতের উত্তর শুনে সবার মস্তিষ্ক হঠাৎ সচল হয়। প্রভাতের নীরবতা এত সময় সবাইকে ভাবাচ্ছিল, কারণ পূর্ণতার জীবনের ভবিষ্যৎ নির্ভর করছিল প্রভাতের সিদ্ধান্তের উপর। একমাত্র প্রভাতই ছিল সাহস করে কথা বলার মতো, যার কথায় সবকিছু এলোমেলো হবার সম্ভাবনা ছিল। প্রভাতের একটা কথার মানে হঠাৎ কেউ বুঝে উঠতে পারল না। কেউ কিছু বুঝে ওঠার আগে ওয়াসেল প্রভাতের উদ্দেশ্যে বলল, তাহলে অজান্তার বাবাকে কল দিয়ে জানিয়ে দিই, কি বলো প্রভাত? প্রভাত গম্ভীর চোখ ওয়াসেলের দিকে চোখ তুলে তাকালো, ভ্রু যুগল সুচালো করে প্রশ্ন করলো, ওয়াই? প্রভাতের কথার ধাঁচ অন্য রকম শোনালো। ওয়াসেল গভীর বুদ্ধি সম্পন্ন মানুষ। ছেলের কথার ধাঁচ শুনেই সন্দেহ প্রবণ হলো। এত সময় ধরেও তার সন্দেহ হচ্ছিল প্রভাত শেষ অবধি এমন কিছুই করবে। তার ছেলে যে মেয়ের মানুষ পাগল, এটা সে আগেই বুঝে দিয়েছে, কিন্তু বুঝতে দিল না কিছু। স্বাভাবিকভাবে উত্তর দিল, মেয়ের বিয়ে তা জানবে না? প্রভাত ভ্রু কুচকালো। কুচকে আসা ভ্রু নিয়ে প্রশ্ন করলো, তার মেয়ের বিয়ের খবর সে তোমাকে দেবে, উল্টা তুমি তাকে দিচ্ছ? কারণ বিয়েটা হঠাৎ করে এখানে হচ্ছে তাই। তার মেয়ের বিয়ে তার বাড়িতেই হবে, এ বাড়িতে কেন? তুমি সব জেনে উল্টাপাল্টা প্রশ্ন করছো কেন বুঝলাম না। পরিস্থিতির জন্য আজ এখানে বিয়ে দিতে হচ্ছে। প্রভাত আবারও ভ্রু সুচালো করে প্রশ্ন করলো, সব বুঝতে পারছি, কিন্তু পাত্রকে? এখানে সজল ছাড়া তো আর কোনো পাত্র দেখছি না। অজান্তার মতো একটা মেয়ে তো সজলের মতো বাস্টার্ডকে ডিজার্ভ করে না, তাই না বাবা? ওয়াসেল গলা খ্যাক করে উঠে বলল, সজল কেন হতে যাবে? তুমি থাকতে বিয়ে হবে তোমার সাথে। প্রভাত ওয়াসেলের দিকে ঝুঁকলো। একদম ওয়াসেলের মুখের সাথে মুখ নিয়ে আস্তে আস্তে বলল, তুমি যদি পাক্কা খেলোয়াড় হও, আমি পাক্কা খেলোয়াড় তৈরির মেশিন। প্রভাতের কথা ওয়াসেলের কর্ণকুহরে প্রবেশ করতেই ওয়াসেল চোখ কপালে উঠল। উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করলো, মানে? প্রভাত ঠোঁট উল্টালো। গভীর দৃষ্টিতে কিছুক্ষণ ওয়াসেলের দিকে তাকিয়ে থেকে উত্তর দিল, সাধারণ একটা বিষয়কে এমন জলঘোলা করার মানে ছিল না। তুমি কোনটাকে সাধারণ বিষয় বলছো? ওয়াসেল প্রশ্ন ছুড়ল, পূর্ণতা আর সজলের বিষয়টাকে। এত বড় ঘটনাকে তুমি সাধারণ বিষয় কিভাবে বলছো? প্রভাত এইবার চোয়াল শক্ত করে বলল, হ্যাঁ, এটা সাধারণ বিষয়। তুমি এটাকে বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে গিয়েছো। তোমার জন্য পূর্ণতার চোখে পানি। পূর্ণতার চোখের পানিই যে প্রভাতের কষ্টের কারণ, এতক্ষণে তা বোধগম্য হলো সবার। ওয়াসেল চারিদিকে চোখ বুলিয়ে প্রশ্ন করলো, তুমি কি বলতে চাইছো? প্রভাত কপালে 2 আঙ্গুল চালাতে চালাতে বলল, এতক্ষণ নাটকীয় রূপে অনেক কথা হয়েছে, এবার স্পষ্ট কথা শোনো। পূর্ণতার বিয়ে হবে, তবে সজলের সাথে নয়, আমার সাথে। আমি যাকে বউরূপে ভেবে রেখেছি, আমার সামনে এত সহজে অন্য কেউ তাকে পেয়ে যাবে, এটা আমি হতে দিব ভাবলে কিভাবে? তোমার ছেলেকে এই চিনলে নাকি? আমার জিনিস অন্য কারো দখলে যেতে দেইনি কোনোদিনও। সেখানে আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হাতছাড়া করি কিভাবে? তুমি এত কিছু জেনেও পূর্ণতাকে বিয়ে করবে? বাগানে অন্য একটা ছেলের সাথে আকাম করেছিল। বাগানেও একটা ছেলের সাথে শুয়েছিল, এমনকি আরো 10 জনের সাথে শুয়ে আসুক, তবু আমি পূর্ণতাকেই বিয়ে করব। প্রভাতের এমন কথা শুনে ওয়াসেল মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বাপ ছেলের কথার মাঝে কেউ কথা বলল না। সবাই খুব অবাক হয়ে ওদের কথা শুনল। এতক্ষণে পুষ্পের দম বন্ধ হয়ে আসছিল। এইবার ওষ্ঠ কোণে হাসি ফুটল। ওয়াসেল তার ছিল্লের সুরে বলল, তোমার কি একটু লজ্জা করছে না? এসব নোংরামি জেনেও পূর্ণতাকে বিয়ে করবে? মানুষ তোমাকে থু থু ছি ছি করবে না? না, লজ্জা করছে না, কারণ আমি জানি পূর্ণতা নির্দোষ, ও কিছুই করেনি। তুমি কিভাবে জানো ও কিছুই করেনি? কারণ আমি পূর্ণতাকে বিশ্বাস করি, চোখ বুঝে বিশ্বাস করি। ওর চরিত্রের সার্টিফিকেট আমি দিতে পারি। মেয়ে মানুষের পাল্লায় পড়েছে, অন্ধের মতো বিশ্বাস করছে। আমি আমার জীবন সঙ্গীকে বিশ্বাস করব না তো দুনিয়াতে কাকে বিশ্বাস করব? জাহানের মুখে কেমন যেন অজানা এক সুখের হাসি ফুটল। সব কষ্ট নেমে সেই হাওয়া হয়ে উড়ে গেল। সে তো তার মেয়েকে এমন কারো হাতেই তুলে দিতে চেয়েছিল। জাহানের কেমন যেন নিশ্চিন্ত লাগছে। চারিদিকে নীরবতা, কেউ কোনো কথা বলল না। প্রভাত পূর্ণতার দিকে তাকালো। পূর্ণতা ফ্লোরে অন্যমনস্ক হয়ে চোখের পানি ফেলছে। প্রভাত পূর্ণতার কাছে গিয়ে বসলো, হাঁটু গেড়ে বসলো। পূর্ণতার দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকালো। পূর্ণতার গালে
হাত রাখলো। পূর্ণতা লাল ফোলা চোখ দুটো নিয়ে করুণ দৃষ্টিতে প্রভাতের দিকে তাকালো। সাথে সাথে দুফোঁটা পানি উপচে পড়লো। প্রভাত সেই উপচে আসা চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, এই পৃথিবীর কাউকে তোমার বোঝানোর প্রয়োজন নেই যে তুমি কিছু করনি, তুমি নির্দোষ। কারো বিশ্বাস ভিক্ষা চাওয়ার দরকার নেই। আমি তোমাকে বিশ্বাস করি। পৃথিবীর সবার বিশ্বাস উঠে গেলেও আমার বিশ্বাস কখনো উঠবে না। একটাই অনুরোধ, আমার সামনে কোনোদিনও কাঁদবে না তুমি। আমার যন্ত্রণা হয়, ঝড় হোক তুফান হোক, সারা পৃথিবী তোমার বিরুদ্ধে যাক, তবুও আমি তোমার পাশে আছি, ভয় নেই। পূর্ণতা প্রভাতের দিকে তাকিয়ে রইল। তার শুধু কান্না পাচ্ছে, প্রবল কান্নায় ভেঙে আসছে তার বুক। এই পৃথিবীতে সে অসহায়। প্রভাতও পূর্ণতার দিকে তাকিয়ে রইল। পূর্ণতার চোখের পানি প্রভাতের হৃদয়কে কষ্টের তীরে আঘাতের পর আঘাত করছে। কতক্ষণে দুজন দুজনের দিকে তাকিয়ে রইল তার ঠিক নেই। বিরামহীন চোখের পলক স্থির রইল। ওয়াসেল এইবার শক্ত কণ্ঠে বলল, বাবা হিসেবে কি আমার কোনো অধিকার নেই তোমার প্রতি? আমার পছন্দ অপছন্দ কোনো কিছুর গুরুত্ব নেই? প্রভাত পূর্ণতার হাতের কবজি ধরে উঠে দাঁড়ালো। খুব শক্ত করে হাতটা ধরে বলল, সব কিছুর প্রতি অধিকার আছে, কিন্তু আমার বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। এই সিদ্ধান্ত আমার মনের সিদ্ধান্ত, আমার একার সিদ্ধান্ত, হৃদয়ের অনুভূতির সিদ্ধান্ত। আমি তোমার উপর কিভাবে ছেড়ে দিই? আমার উপর ছেড়ে দাও, দেখি তোমার খারাপ হয় কিনা। যার প্রতি আমার অনুভূতি নেই তার প্রতি তুমি অনুভূতি এনে দিতে পারলে আমি মেনে নেব তোমার কথা। 2 দিন পর সব ঠিক হয়ে যাবে, বিয়ে হলে সব এমনি ঠিক হয়ে যায়। যার প্রতি অনুভূতি আসে না সে নগ্ন হয়ে ঘুরলেও কিচ্ছু অনুভব হয় না। সরি, খারাপ ভাষা ইউজ করলাম। তাহলে আমি অজান্তাকে কি বলবো? প্রভাত অজান্তার দিকে তাকালো। হাত জোর করে মাথা নিচু করে বলল, অজান্তা, আই এম রিয়েলি সরি। বাবা হুট করে এমন ঘোষণা দেবে আমি বুঝিনি। তোকে ছোট করতে চাইনি আমি, তুই আমার বেস্ট ফ্রেন্ড। তোর প্রতি ভালোবাসা আমার এক বিন্দুও কম নেই, কিন্তু বিয়ে এটা সম্ভব নয়। অজান্তার হৃদয়ে প্রলয় উঠেছে, তবুও সে হাসি মুখে বলল, ইটস ওকে প্রভাত, পূর্ণতা অনেক কিউট মেয়ে, তুই সুখী হবি। অজন্তা মনে মনে হিংসেতে পুড়েছে, তবুও প্রভাতের সামনে ভালো সাজার ভান করলো। প্রভাত হাসি মুখে বলল, থ্যাঙ্কস অজান্তা। প্রভাত এইবার কাছিকে বলল, বিয়ে পড়ানো শুরু করুন। সজলের মুখে কোনো ভাষা নেই। কোনো মতে এখান থেকে সরতে পারলেই সে বাঁচে। মামা আমি চলে যাচ্ছি। প্রভাত এইবার তার প্রখর দৃষ্টি সজলের দিকে ফেলে বলল, আরে আরে সজল ভাই, ভাবিকে নিয়ে এত সুন্দর চিঠি লিখলেন, ভাবির বিয়ে দেখে যাবেন না? এই বিয়েটা আপনাকে থাকতেই হবে। ওয়াসেল বলল, নাও চলে যাক, এত নাটকে ওর থাকা লাগবে না। প্রভাত রহস্যজনক হাসি দিয়ে বলল, আজ রাত তো থাকতেই হবে। পূর্ণতার সাথে এইসব ব্যবহারের উপহার নিয়ে তবেই বাড়ি ফিরবে। পুষ্প বলল, কি উপহার ভাইয়া? প্রভাত পূর্ণতার দিকে তাকিয়ে বলল। পায়ের জুতা খোলো। পূর্ণতার চোখ বড় বড় করে তাকালো। প্রভাত পূর্ণতাকে বলল, ওনার চিঠিতে লিখেছিল তোমাকে আর কোনোদিনও প্রেম ভালোবাসার বিষয়ে বললে তুমি যেন জুতা দিয়ে মারো। তোমার পায়ের জুতা দিয়ে ওর মুখে সোজা করে প্রথম উপহারটা দিয়ে দাও, সেকেন্ড উপহারটা আমি নিজ হাতে দিব। পূর্ণতার সাথে সাথে পায়ের জুতা খুলে কতগুলো বাড়ি মারলো সজলকে নিজেও জানে না। পূর্ণতা বাড়ি দিচ্ছে আর প্রভাত হাততালি দিচ্ছে। পূর্ণতার হাতের থাপ্পড় খেয়ে সজল 1 মিনিটও দাঁড়ালো না। সে পা বাড়ালো বাড়ি থেকে বের হবার জন্য, কিন্তু প্রভাত সে পৃথিবীর একমাত্র খাড় তেরা যুবক। এত সহজে সজলকে ছেড়ে দেওয়ার মতো পাত্র সে নয়। সজলকে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা না দিয়ে সে ছাড়বে না। সজল পা বাড়াতেই প্রভাত সজলের হাত টেনে ধরল। সজল গম্ভীর মুখে বলল, আমার হাত ছাড়ুন প্রভাত ভাই। প্রভাত সজলের হাত পায়ের সমস্ত বল প্রয়োগ করে চেপে ধরল। ভেঙে যাবার মতো উপক্রম তাতে। প্রভাতের ভেতরের কোনো পরিবর্তন হলো না। সে সজলের গাল খুব জোরে চেপে ধরে বলল, আমার বউয়ের সামান্য উপহার নিয়ে কিভাবে ফিরে যাবি ভাই? আমার দেয়া উপহার তো এখনো বাকি। মাত্র ট্রেলার দেখেছিস, সিনেমা ভি বাকি হ্যায়। বাকি উপহার না নিয়ে ফিরতে পারবি না। আমি তোর জন্য এক্সক্লুসিভ কিছু
সারপ্রাইজ রেখেছি। সজল চরম অপমানে চুপসে আসা মুখ নিয়ে প্রভাতের দিকে তাকালো। সজলের মনে হাজারো প্রশ্ন। কি করতে চাইছে প্রভাত তার সাথে, এ বিষয়ে কোনো ধারণা নেই। সজলের চাহনি দেখে প্রভাত বুঝতে পারল সজল সন্দিহান তার প্রতি। প্রভাত সজলের মাথার চুল টেনে ধরে বলল, চেহারাটা এমন চোরের মতো দেখাচ্ছে কেন? দেখাবি তো লুচ্চার মতো। কথাটা শুনে পুষ্প গাল চেপে হাসলো। জামেলা বলল, যা হবার হয়ে গিয়েছে, ওকে এবার যেতে দাও প্রভাত। ওয়াসেলও বলল, এখন আর ওকে আটকে রেখে লাভ কি? তুমি তো পূর্ণতাকে বিয়ে করছো, ওকে ছেড়ে দাও। প্রভাত বলল, ও নিজ চোখে আমার আর পূর্ণতার বিয়ে দেখবে, তারপর রাতে ওকে উপযুক্ত উপহার দিয়ে বিদায় দেব। আজ রাতে ওকে চৌধুরী বাড়িতেই থাকতে হবে, এটাই আমার ফাইনাল ডিসিশন। ওয়াসেল মিনমিন করে বলল, আর কি কি অশান্তি করতে চাও তুমি? তুমি আমাকে পরমাল করে ছাড়বে? প্রভাত ওয়াসেলের দিকে ঝুঁকে বলল, চেষ্টা করছি। চেষ্টা করছি কথাটা শুনে ওয়াসেলের চোখ কপালে উঠল। তার ছেলে তাকে এসব কি বলে? ওয়াসেলের ওভাবে তাকানো দেখে প্রভাত দুষ্টু হেসে বলল, ভয় পেয়ে গেলে নাকি? ভয় পেও না, আপাতত দোয়া করো যেন আগামী বছর নাতি নাতনির মুখ দেখতে পারো। ওয়াসেল দাঁত কিরমির করে বলল, একেবারে নির্লজ্জ। আমি সব বাবাদের বলবো বয়স হলেই যেন তাদের সন্তানদের বিয়ে করিয়ে দেয়, না হলে আমার ছেলের মতো বিয়ে করার জন্য লজ্জার মাথা মুড়ি ঘন্ট রেখে বেঁধে খেয়ে ফেলবে। কাজী সাহেব মাথার টুপি ঠিক করতে করতে বলল, তাহলে কার সাথে কার বিয়ে পড়াতে হবে? রাত তো অনেক হলো, শুরু করা যাক। প্রভাত কাজীর দিকে তাকিয়ে বলল, আপনি শুরু না করে বসে আছেন কেন? শুরু করুন। আর হ্যাঁ, খুব লম্বা একটা মোনাজাত ধরবেন। আমার বাবা চাচা তো নামাজ আদায় করে না, আমার বিয়ে উপলক্ষে মোনাজাত ধরবে। পুরো রাত কাটিয়ে দেবেন, ওরা যেন হাত না নামাতে পারে। সারা জীবনে যত দোয়া লাগে সব ওদের থেকে আদায় করে নেব। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। প্রভাত তখন পূর্ণতার হাত ধরে টেনে ডাইনিং এর এক কর্নারে নিয়ে গেল। শান্ত চোখে পূর্ণতার দিকে তাকিয়ে বলল, পূর্ণতা, আমি জানি আমি তোমাকে সজলের থেকে রক্ষা করছি, কিন্তু নিজের থেকে রক্ষা করতে পারলাম না। কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে করা অন্যায়, কিন্তু এই অন্যায় আমাকে করতেই হবে। অবশ্যই এর জন্য বিশাল বড় দুইটা কারণ আছে। এক, আমার বেঁচে থাকার জন্য, দুই, তোমাকে বাঁচিয়ে রাখার জন্য। এর মাঝে একটা প্রশ্নের উত্তর আমি দিতে পারবো, সেটা হলো আমার বেঁচে থাকার জন্য তোমাকে প্রয়োজন। তুমি আমার বেঁচে থাকার জন্য পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন। হৃদয়ের বাঁ পাশে হঠাৎ হঠাৎ জেগে ওঠা তুফান, সেই তুফান কতটা ভয়াবহ তুমি বুঝবে না। বুকের মাঝে চিনচিন ব্যথা অনুভবের কারণ তুমি চোখের সামনে থাকো, তবুও একান্তে তোমাকে নিয়ে ভাবলে বুকের মাঝে অদ্ভুত এক ব্যথার সৃষ্টি হয়। সেই ব্যথা নিরাময়ের কারণ তোমার অগ্নি চোখের চাহনি। তাই তো বারে বারে তোমাকে রাগিয়ে দিই আমি। তুমি রেগে গেলে না কেমন একটা আগুন আগুন লাগে তোমাকে। সেই আগুনে পুড়ে ছাই হওয়ার জন্য ছটফট করি। আমার নির্ঘুম রাত জানে তোমার অস্থিরতায় আমি কিভাবে ছটফট করি। এসব শুনে অবাক হইও না তুমি। আমার তোমার প্রতি ভালোবাসার এক কিঞ্চিত পরিমাণ শেয়ার করলাম। এই মুহূর্তে তোমাকে হাজার হাজার কবিতা আবৃত্তি করে শোনালেও তুমি বুঝবে না। আমায় ঘৃণা করো, সমস্যা নেই, তবে চন্দ্র আর সূর্যের ন্যায় চিরন্তন সত্য হলো তোমাকে আমি ভালোবাসি। তোমাকে বিয়ে করার জন্য এই একটা কারণই যথেষ্ট। কারণটা আছে, সেটা তুমি সময়ের সাথে সাথে নিজেই বুঝতে পারবে। আমি এক বুক ভালোবাসা নিয়ে তাকে বিয়ে করতে চলেছি, যার এক বুক সমান ঘৃণা আমার জন্য, কিন্তু এই ঘৃণায় আমার শক্তি। পূর্ণতা প্রভাতের কথার কোনো উত্তর দিল না। সে জানে এটাই তার নিয়তি, এটাই তাকে মেনে নিতে হবে। এখানে তার কিছু বলা আর না বলায় কিছু যায় আসে না। পূর্ণতা চুপ থেকে বিয়েতে সম্মতি দিয়ে দিল। রাত 12টায় ঘরোয়াভাবে প্রভাত আর পূর্ণতার বিয়ে হয়ে গেল। বিয়ে শেষ হতেই প্রভাত বিজয়ের হাসি হাসল। পূর্ণতার সাথে একদম মিশে সবার মাঝে পূর্ণতার কানের সাথে ঠোঁট মিশিয়ে ফিসফিস করে বলল, ভাগ্যক্রমে তোমাকে পেয়ে গেলাম। তুমি আমার জীবনের সেরা প্রাপ্তি পূর্ণতা চৌধুরী। প্রভাত চৌধুরীর অর্ধাঙ্গিনী রূপে তোমাকে স্বাগতম। পূর্ণতা গোল গোল চোখে প্রভাতের দিকে তাকালো, চাপা কণ্ঠে বলল, সবাই দেখছে, রুম ভর্তি মানুষ। জামেলা বলল, বউয়ের কানে কি বলছো দাদা ভাই?
প্রভাতের ঠোঁটে মৃদু হাসি। সে হাসতে হাসতে বলল, স্বামী স্ত্রীর গোপন কথা শুনতে নেই? গোপনে না বলে সবার মাঝে বলছো কেন? তোমার চোখ সব দিকে যায় নাকি? জাহান যেন আজ নিশ্চিন্ত হলো। পূর্ণতার সাথে প্রভাতের বিয়ে হওয়াতে এই পৃথিবীর সব থেকে বেশি খুশি হয়েছে জাহান। জাহান প্রভাতের কাছে গিয়ে বলল, বাবা প্রভাত, আমার জীবনে বেঁচে থাকার একমাত্র কারণ পূর্ণতা। আজ থেকে আমার অবুঝ মেয়েটা তোমার হাতে দিলাম। আমার মেয়েটার জীবন যেন আমার মতো না হয়। পূর্ণতা জাহানের দিকে তাকিয়ে কেঁদে দিল। জাহান বুঝতে পারছে পূর্ণতার এই বিয়েতে সম্মতি ছিল না। আজ এমন পরিস্থিতিতে বিয়ে হওয়ার জন্যে আরো কষ্ট পাচ্ছে। জাহান পূর্ণতার মাথায় হাত বুলিয়ে বলল, মায়ের দোয়া কখনো বিফলে যায় না সোনা। আজকে তুমি যে কষ্ট পাচ্ছ, এই কষ্ট একদিন সুখে পরিণত হবে। প্রভাত জাহানকে সালাম করে বলল, চাচি আম্মা, আপনি নিশ্চিন্ত থাকুন। পূর্ণতাকে আমি ভালো রাখবো। এই পৃথিবীর শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ সুখী মানুষ রূপে পরিণত করব। মানুষের কোলাহল ভালো লাগছে না পূর্ণতার। তার একাকী সময় কাটাতে ইচ্ছে করছে। পৃথিবীর সবকিছুই বিরক্তিকর লাগছে তার। মেরি এসে প্রভাত আর পূর্ণতার মাথায় হাত বুলিয়ে দোয়া করে বলল, অনেক সুখী হও দুজনে। প্রভাত পূর্ণতাকে বলল, তোমার শাশুড়িকে সালাম করো, দোয়া চাও। পূর্ণতা মেরির দিকে তাকালো। মেরি মিষ্টি হেসে বলল, আমার দোয়া সব সময় থাকবে তোমাদের প্রতি, সালাম করা লাগবে না। পূর্ণতা মেরির দিকে তাকিয়ে বলল, চাচি আম্মা, আমার খুব মাথা যন্ত্রণা হচ্ছে, ঘুমাবো। ঠিক আছে, ঘুমোতে যাও। পূর্ণতা উঠে দাঁড়ালো। প্রভাতও উঠে দাঁড়ালো। প্রভাত উঠে দাঁড়িয়ে বলল, কোথায় ঘুমাতে যাচ্ছ? আমার রুমে। আজ থেকে তুমি আমার রুমে ঘুমাবে। কেন? বিয়ের পর বরের সাথে ঘুমাতে হয়, জানো না? জানি, তাই বলে আজ থেকে? আজ নয়, এখন থেকেই। আমি এক সেকেন্ডও নষ্ট করতে চাই না। এত যুদ্ধ করে বিয়ে করেছি কি বউ ছাড়া ঘুমানোর জন্য? পূর্ণতা বিরক্ত চোখে প্রভাতের দিকে তাকালো। মানুষ কতটা নির্লজ্জ হতে পারে তা প্রভাতকে না দেখলে পূর্ণতা বুঝতো না। লজ্জা শরম একেবারেই কিছুই নেই। মেরি পুষ্পকে বলল, যাও, পূর্ণতাকে নিয়ে প্রভাতের ঘরে দিয়ে এসো। পুষ্প পূর্ণতাকে নিয়ে প্রভাতের ঘরে গেল। পুষ্প হেসে বলল, ভালোবাসলে ভাইয়ার মতো ভালোবাসা উচিত। দেখলি কিভাবে তোকে নিয়ে যুদ্ধ করলো। এরপরও আমার ভাইয়ার প্রতি অবিচার করিস না। পূর্ণতার এসব নিয়ে কিছুই বলতে ইচ্ছে করলো না। প্রভাতের সাথে এক ঘরে ঘুমানোর কথা ভেবে তার শরীর শিউরে উঠল। প্রভাত তার সাথে কি না কি করবে তার ঠিক নেই। পূর্ণতা কাছুমাছু মুখে বলল, আপু, আমার ভয় করছে, আমি তোমার কাছে ঘুমাবো। বিয়ের পর সব মেয়েই বরের সাথেই ঘুমাতে হয়। তখনই প্রভাত ঘরে প্রবেশ করলো। প্রভাতকে দেখে পুষ্প বের হয়ে গেল। পুষ্প বের হতেই প্রভাত ঘরের ছিটকিনি লাগিয়ে বিছানায় এসে পূর্ণতার পাশে বসলো। প্রভাত বসতেই পূর্ণতা খানিকটা সরে বসে তোতলানো গলায় বলল, আপনি কোথায় ঘুমাবেন? প্রভাত ভ্রু উঁচিয়ে বলল, কেন, খাটে? খাটে? পূর্ণতা অবাক হয়ে প্রশ্ন ছুড়ল। পূর্ণতার প্রশ্ন দেখে প্রভাত কৌতূহলী হয়ে প্রশ্ন করল, কেন পাপ হবে? পাপ টাপ না, আপনি খাটে ঘুমালে আমি কোথায় ঘুমাবো? তুমি আমার বুকে ঘুমাবো। ইম্পসিবল, আমি আপনার সাথে ঘুমাবো না। আমি তো জানি স্বামী স্ত্রী একসাথে না ঘুমালে পাপ হয়। আমি বেঁচে থাকতে তা হতে দেই কিভাবে? আমি তোমাকে পাপ থেকে বাঁচাতে হলেও আমার সাথে নিয়ে ঘুমাবো। পীর সাহেবের খুব পাপের ভয়। প্রভাত মনে মনে বলল, তোমার সাথে আমাকে দুষ্টুমি করে কথা বলতেই হবে পূর্ণতা। তোমাকে রাগান্বিত করতেই হবে, না হলে আজকের ঘটনাটা মনের মাঝে রেখে অশান্তিতে পড়বে। প্রভাত পূর্ণতার দিকে সম্পূর্ণ ঝুঁকে গিয়ে বলল, তুমি কি চাও এখন? যে কোনো একজন খাটে আরেকজন নিচে ঘুমাতে হবে। এটা সিনেমা না। দুজন মানুষ বিয়ের পরেও আলাদা ঘুমোবে। আমি আমার বউ জড়িয়ে ধরে ঘুমোবো রেগুলার, কারণ আমি অত ভদ্র ছেলে নই। ঘরের মাঝে সুন্দরী বৈধ বউ রেখে তাকে স্পর্শ না করে থাকতে পারবো না। পূর্ণতার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। একটা মানুষ এত বাজে লেভেলের ঠোটকাটাও হয়? ছি! পূর্ণতা কঠিন গলায় বলল, দেখুন, জোর করে বিয়ে করেছেন ভালো কথা, এখন কি জোর করে গায়ের জোরও খাটাবেন? না হলে বাচ্চা হবে কিভাবে? দেখুন, আমি আর নিতে পারছি না। এত অশ্লীল কথা কিভাবে বলেন আপনি?
পূর্ণতার রাগী চেহারাটা দেখে প্রভাত মুগ্ধ চোখে পূর্ণতার দিকে তাকালো। মেয়েটা সত্যি অনেক সুন্দর, রাগলে আরো সুন্দর লাগে। এই মেয়েটাকে ভালো লাগার জন্য এই একটা কারণই যথেষ্ট। প্রভাত পূর্ণতার ঠোঁটের কাছে নিজের ঠোঁট নিয়ে নেশালো গলায় বলল, এই আগুন আগুন চেহারাটা আমার সর্বনাশের একমাত্র কারণ। আই লাভ ইউ সো মাচ। তোমার সাথে খারাপ কিছু করবো না, নিশ্চিন্তে শুয়ে পড়তে পারো। বলেই প্রভাত বালিশ নিয়ে শুয়ে পড়ল। সকাল 8টা বাজে। রৌদ্রময় দিনের আরো একটি নতুন দিনের সূচনা হলো ধরণীতে। ভোর হতেই চারিদিকে পাখির কলরবে মুখরিত হচ্ছে। রং বেরঙের পাখির কিচির মিচির শব্দে ঘুম ভেঙেছে প্রভাতের আরো 1 ঘন্টা আগেই। ঘুম ভাঙতেই অনুভব করলো ভারী কিছু একটা তার বুকে চাপা পড়েছে। উষ্ণ কিছু একটা থেকে থেকে তার বুকে আছড়ে পড়ছে। এমন উষ্ণতা তো সে আগে অনুভব করেনি। এ যেন অন্য রকম এক উষ্ণতা। এমন উষ্ণতায় নতুন এক অনুভূতির ছোঁয়া পেল। ভালো লাগায় দুলিয়ে উঠল তার দেহ মন। প্রভাতের চোখ খুলতে ইচ্ছে করছে না। চোখ খুলতেই যেন এমন মিষ্টি অনুভব বিলীন হয়ে যাবে। এটা স্বপ্ন হলে হোক, কল্পনা হলে হোক, তবুও হারিয়ে না যাক এই ভালো লাগাটুকু। খানিক সময় অতিবাহিত হলো। আর কতক্ষণ জাগ্রত অবস্থায় চোখ বন্ধ করে থাকা যায়? প্রভাত আস্তে করে চোখের পাতা খুলল। চোখ খুলতেই চোখ দুটো আটকে গেল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মধুময় দৃশ্য দেখে। সে দেখল তার বুকে মাথা রেখে তাকে খুব শক্তভাবে জড়িয়ে ধরে নিশ্চিন্তে ঘুমোচ্ছে পূর্ণতা। দেখতে হুবহু একটা নিষ্পাপ শিশু, যে মুখের অদলে সর্বক্ষণ রাগ আর জেদের ছড়াছড়ি থাকে, সেই মুখে মায়াবী এক সুভাষ ছড়াচ্ছে। প্রভাত অজানা এক সুভাষ পাচ্ছে পূর্ণতার থেকে। সেই সুভাষে সে আরো বেশি মাতোয়ারা হচ্ছে। প্রভাতের ওষ্ঠকোণে ভুবন ভোলানো মিষ্টি মৃদু হাসি। সেই হাসিতে কোনো শব্দ নেই। সাত সকালে শখের নারী স্বেচ্ছায় যখন কোনো পুরুষকে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, তখন তার মতো ভাগ্যবান পুরুষ পৃথিবীতে দ্বিতীয় কেউ হয় না। প্রভাত যে নারীর কাছাকাছি যাওয়ার জন্যে হাজারটা কারণ সৃষ্টি করত, আজ সেই নারী নিজেই তার বুকে মাথা রেখে উষ্ণতা ছড়াচ্ছে। সেই উষ্ণতা ছড়িয়ে পড়ল সর্বাঙ্গে। এমন একটি সকাল প্রভাতের কল্পনায় অজস্র বার এসেছে। কল্পনার চেয়ে বাস্তব অনুভূতি কত মধুর হতে পারে আজ অনুভব করতে পেরেছে প্রভাত। সে চাইছে এই শ্রেষ্ঠ অনুভূতিময় সময়টুকু যেন থমকে যায়। এই সময়টুকু যেন আটকে যায় পৃথিবীর নিয়মের বাহিরে গিয়ে। কিন্তু চাইলেই কি সব সম্ভব হয়? সময়ের কাঁটা তার গতিতে চলছে। প্রভাত মোহবিষ্ট আঁখি যুগলে তাকিয়ে আছে পূর্ণতার মুখপানে। পাতলা ঠোঁট যেন শিল্পীর রং তুলি দিয়ে অঙ্কন করা। সরু নাক যেন আলাদা কোনো কথা বলছে। অদ্ভুত মায়াবী দেখাচ্ছে পূর্ণতার মুখের আদল। বালিশে ছড়িয়ে আছে তার সোনালি চুলগুলো। প্রভাতের চোখে যেন নেশা ধরে গেল। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ কতক্ষণ নিজেকে সামলে রাখতে পারে? প্রভাতও পারল না। সে কোথায় যেন হারিয়ে গেল। ইচ্ছে করছে পূর্ণতাকে হৃদয়ের শক্ত শিকলে আবদ্ধ করতে। নিজের ওষ্ঠদ্বয় নিজে এগিয়ে গেল পূর্ণতার কপালের দিকে। পরপর 4টে চুমু এঁকে দিল পূর্ণতার কপালে। জীবনে প্রথম সে কোনো নারীকে এভাবে আকৃষ্ট হয়ে চুমু খেল। প্রভাতের ওষ্ঠের ছোঁয়ায় ঘুম ভাঙল পূর্ণতার। লাস্ট চুমুটায় সে ধরফড়িয়ে উঠল। স্পষ্ট বুঝতে পারল তার কপালে কারো ঠোঁটের উপস্থিতি। ঘুম ভাঙতেই নিজেকে আবিষ্কার করলো প্রভাতের বুকে। এক লাফে শোয়া থেকে উঠে বসলো। দ্রুত এদিক সেদিক তাকালো। পায়ের কাছে পড়ে আছে জর্জেট ওড়না। পূর্ণতা দ্রুত নিচের ওড়না টেনে গায়ে ভালোভাবে জড়িয়ে নিল। বিছানা ছেড়ে লাফ দিয়ে নামলো। পূর্ণতা বুঝতে পারল না সে নিজেই প্রভাতের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরেছিল। প্রভাতের সারা দিনের ঠোঁটকাটা কথার জন্যে সে প্রভাতকেই দায়ী ভাবছে। সাত সকালে প্রভাতের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, কি করছিলেন কি আমার সাথে? হ্যাঁ, প্রভাতের ঠোঁটে মৃদু হাসি। তার হাসি পাচ্ছে, ভীষণ হাসি পাচ্ছে। শোয়া অবস্থায় নিচের চুলে আঙ্গুল দিয়ে চিরুনি করে দুষ্টু হেসে বলল, কি করছিলাম বলো? পূর্ণতার মুখে শোনার জন্যে প্রশ্নের বিপরীতে প্রশ্ন করল প্রভাত। পূর্ণতা তেজের সাথে বলল, এত বড় অসভ্য খারাপ কেন আপনি? জানেন না কি করছিলেন?
প্রভাত ভ্রু উঁচিয়ে কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল। কি অপরাধ আমার, জানারে উপকৃত হব? করেছি কি আমি? আনসার মি। পূর্ণতার ইতস্তত বোধ হচ্ছে, তবুও বলল। আপনি আমাকে চুমু দিলেন কেন? প্রভাত এইবার হাসির মাত্রা বাড়ালো, তবে হাসিতে শব্দ নেই, নিঃশব্দে হাসলো। সুদর্শন পুরুষের এমন হাসি দেখলে মেয়েরা কতক্ষণ হার্ট ফেল না করে যাবে। প্রভাত ভ্রু নাচিয়ে বলল। যেভাবে হাঁক দিয়েছিলে আমায়, বেঁচে গিয়েছো। শুকনো চুমু মাত্র 4টা দিয়েছি। 4 দিন ধরে ভেজা চুমু দেইনি, এটাই তোমার ভাগ্য। পূর্ণতার চোখ কপালে তুলল। প্রভাতের কথায় তার মাথা ভনভন করে ঘুরতে শুরু করলো। 4 দিন ধরে আবার মানুষ চুমু দেয় কেমনে? চুমুর কি আবার প্রকারভেদ আছে? চুমু আবার ভেজাও হয়? পূর্ণতা নিশ্চিত প্রভাত কোনো অশালীন কথার ইঙ্গিত দিয়েছে, কারণ সে প্রভাতকে হাড়ে হাড়ে চেনে। ঠোঁটকাটা অশালীন কথার হেডমাস্টার হলো প্রভাত। পূর্ণতার চোখ মুখের রিয়াকশন দেখে প্রভাত স্পষ্ট বুঝতে পারল পূর্ণতা তার কথা নিয়ে রিচার্জ করছে। পূর্ণতা আরও রাগিয়ে দিতেই প্রভাত বলল। হ্যালো, কি ভাবছো? নিশ্চয়ই ভেজা চুমু কি বুঝোনি? আগে পরে তো ভেজা চুমু খাওনি, বুঝবা কেমনে? কাছে এসো সুইট হার্ট, এক্ষুনি প্র্যাকটিক্যাল ক্লাস হয়ে যাক। পূর্ণতা দাঁতে দাঁত চেপে বলল। এসব অশালীন বিষয়ে জানার কোনো আগ্রহ নেই আমার। সত্যি করে বলুন, আমি আপনার কাছে কিভাবে গেলাম? আমি ঘুমিয়ে গেলে কি কি করেছেন আমার সাথে? আরে এত ওভার রিয়েক্ট করছো কেন? নিজের বরের কাছেই তো এসেছো, এটা পুরোটাই হালাল, পাপ হয়নি তোমার। কথা না ঘুরিয়ে বলুন কি করেছেন আপনি? কি শুনতে চাও? যা করেছেন তাই। বললে কি রিমান্ডে পাঠাবে? আবার কথা ঘোরাচ্ছেন আপনি। সোজা সুজি বলো, ইন্টিমেট হয়েছে কিনা সেটা জানতে চাও? প্রভাত যে এভাবে সরাসরি কথাটা মুখের উপর বলবে পূর্ণতা কল্পনাও করতে পারেনি। লজ্জায় যেন মরে যাচ্ছে, দাঁতে দাঁত চেপে বলল। আপনার কাছে আর কোনোদিন কিচ্ছু চাইতে যাব না, মাফ চাই আমি। বলেই ঘরের ছিটকিনিতে হাত দিল। প্রভাত শান্ত কণ্ঠে প্রশ্ন করল। যাচ্ছ কোথায়? বাহিরে। প্রভাত আবার দুষ্টুমি করে বলল। গোসল করে যাও। পূর্ণতা আবারও সেই অগ্নি চোখের দৃষ্টি মেলে বলল। কি কারণে? বিবাহিত দম্পতি আমরা, তুমি সারা দুনিয়াকে বোঝাতে পারবে না আমাদের মাঝে রোমান্টিক কিছু হয়নি। ছি ছি ছি, কত বড় অসভ্য আপনি, অশালীন আপনি। বলেই পূর্ণতা দরজা খুলল। প্রভাত এইবার শোয়া থেকে উঠে বসে পড়ল। পূর্ণতা, গুড মর্নিংকে আমাকে জড়িয়ে ধরে আরো বেশি গুড বানানোর জন্য থ্যাংক ইউ। রেগুলার এমন গুড মর্নিং লাগবে আমার। আগামীকাল কিভাবে গুড হয় দেখব। তখনই প্রভাত একটা কাগজ তলা করে পূর্ণতার দিকে ছুঁড়ে মারল। পূর্ণতা চিঠিটা খুলে দেখলো তাতে লেখা। প্রভাত চৌধুরীর অর্ধাঙ্গিনীকে জানাই বিবাহিত জীবনের প্রথম সকালের শুভেচ্ছা। আমার অগোছালো জীবনে তোমাকে খুব বেশি প্রয়োজন ছিল। আমার এলোমেলো জীবনটা তুমি গুছিয়ে নাও। পূর্ণতার চিঠি পড়া শেষ হতেই নিচ থেকে শোরগোল শোনা গেল। বাড়ির গেটের বাইরে কেউ বা কারা সজলকে মেরে রেখে গিয়েছে। কথাটা পূর্ণতার কানে যেতেই তার সর্বাঙ্গ কেঁপে উঠল। আবার খুন, তাও সজলকে, সজলের শত্রুকে। সাত সকালে ফায়েক অন্য দিনের ন্যায় মাছ নিয়ে আসছিল চৌধুরী বাড়ির আঙিনায়। মাথায় মাছের ঝাঁকা নিয়ে ফায়েক বিড়ি টানতে টানতে একটা ভাটিয়ালি গানের সুর তুলে রাস্তা দিয়ে সোজা হেঁটে আসছিল। ছেলের চাকরি হওয়ার পর থেকে ফায়েকের মনে ভিন্ন মাত্রার আনন্দ। এই আনন্দ সে প্রায় টাইম ধরে রাখতে পারে না। আনন্দে ভাটিয়ালি গান গায় মনের সুখে। ছেলের চাকরি হলেও তার পোশাক আশাক কর্ম কিছুরই পরিবর্তন ঘটেনি। শুধু পরিবর্তন ঘটেছে তার মনের দুঃখের। ভীষণ দুঃখ ছিল তার মনে। মাছ মেরে ভালো মাছটা কখনো বউ আর ছেলেকে খাওয়াতে পারেনি। জামার পেছন দিকটা ছিঁড়ে তেনা তেনা হয়ে যেত, তবুও নিজের জন্যে কিছু কিনত না। কত শত কঠিন শীতের রাতে পানিতে ভিজে মাছ ধরেছে। সেই কষ্টগুলো ছেলেকে কখনো বুঝতে দেয়নি। একটাই ইচ্ছে ছিল তার ছেলে যেন তার মতো জেলে না হয়।
জেলেদের সন্তানরা বেশিরভাগ জেলেই হয়। ফাইকের বাসা একটা হিন্দু পাড়াতে। ওই হিন্দু পাড়ার সবাই জেলে, আর ওদের সন্তানরা সবাই জেলে। এই জন্য ফাইক সবসময় চাইতো তার সন্তান যেন অন্তত জেলে না হয়, কারণ ফাইক জন্মসূত্রে জেলে নয়, পরিবার থেকে ছিটকে গিয়েছিল অনেক বছর আগে। ফাইকের ছিল সম্ভ্রান্ত পরিবার, ভালোবেসে মাত্র 17 বছর বয়সে বিয়ে করেছিল একটা নিচু জাতের মেয়েকে, সেজন্য পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেয়। সে সময় ফাইকের যাওয়ার কোনো জায়গা ছিল না, নিজের স্ত্রীকে জায়গা দেওয়ার মতো আশ্রয়স্থল ছিল না। সে সময়ে অনেকের কাছে গিয়েছিল, কিন্তু তাকে জায়গা দেয়নি। ওই সময়ে ছেলেপাড়ায় ফাইকের একজন বন্ধু ফাইককে থাকার জায়গা দেয়। জীবিকার তাগিদে ফাইককে মাছ ধরা শেখায়। সেখান থেকে ফাইক সম্ভ্রান্ত পরিবারের নাম ছেড়ে নাম লেখায় জেলে হিসেবে। পুরুষের সত্যিকারের ভালোবাসা কত সুন্দর, কত নিখুঁত, তার জ্বলন্ত উদাহরণ ফাইক, যে কিনা ভালোবাসার টানে রাজপ্রাসাদ ছেড়ে জেলে পল্লীতে এসে বসবাস শুরু করে। সেখান থেকে একটা সময় পর চৌধুরী পরিবারের সাথে তার সম্পর্ক হয়। চৌধুরী বাড়িতে মাছ দেওয়া শুরু করে। প্রায় 2 যুগ সময় ধরে ফাইক চৌধুরী বাড়িতে মাছ দিচ্ছে। আজও অন্য দিনের ন্যায় মাছ নিয়ে যাচ্ছিল চৌধুরী বাড়িতে। চৌধুরী বাড়ির গেটেই ফাইক একটা মানুষের কাটা মাথা দেখতে পায়। আশেপাশে কোথাও দেহ নেই। দৃশ্যটা দেখে ফাইক চিৎকার দেয়। তখনই চৌধুরী বাড়ির ভিতর থেকে সবাই বেরিয়ে আসে। সবাই এসেই কাটা মাথা দেখে চিহ্নিত করতে পারে এটা সজলের মাথা। গরুর জবাই দেওয়া মাথার মতো ফেলে রাখা আছে সজলের মাথা। এমন ভয়াবহ দৃশ্য দেখে বাড়ির সবাই চিৎকার চেঁচামেচি শুরু করলো। ওয়াসেল, ওয়াজেদ, মেরি, জাহান, শামেলা সবার চোখ কপালে উঠল। কে সজলকে এইভাবে জবাই করে রেখে গিয়েছে? বাড়ির সবার মনে সর্বপ্রথম প্রভাতের কথাই আগে আসলো। গত রাতের ঘটনার জন্যে প্রভাতের কথা সবার মাথায় আসা স্বাভাবিক ব্যাপার, কিন্তু কেউ সেটা প্রকাশ্যে স্বীকার করে না। চিন্তায় ওয়াসেলের চোখ মুখ শুকিয়ে গিয়েছে। প্রভাত বদমেজাজির রাগী, পূর্ণতা নিজের চেয়েও বেশি ভালোবাসে। গত রাতে প্রভাত যখন বারবার বলছিল সারপ্রাইজ আছে, ঠিক তখনই ওয়াসেলের চিন্তা হচ্ছিল, এমন একটা ভয়ের আশঙ্কা করছিল। আর সকালে তাই সত্যি হলো। একমাত্র ছেলের জীবনে এমন বিপদ ঘনিয়ে আসবে ওয়াসেল কখনো কল্পনাও করেনি। এসবের জন্যে পূর্ণতাকে দায়ী মনে হচ্ছে তার। মনে হচ্ছে পূর্ণতাকে এই পৃথিবী থেকে বিদায় দিতে। পূর্ণতা না থাকলে তার ছেলে এমন বাড়াবাড়ি করতো না। ওয়াজে তো চিন্তিত মুখে ওয়াসেলকে বলল, ভাই, এই ঘটনা কিভাবে ঘটলো? আমি যা ভাবছি তাই কি সত্যি? যা ভাবছিস তা মুখেও আনিস না, এখনই পুলিশ চলে আসবে। শায়লাও তো চলে আসবে এক্ষুনি। শায়লাকে কি উত্তর দেবো আমরা? আমি এই মুহূর্তে শায়লার চেয়ে বেশি ভাবছি আমাদের পরিবার নিয়ে। পুলিশ এলে কি উত্তর দিব? রাজন অনেক চালাক অফিসার, সব বুঝে যাবে। প্রভাত কি এই সত্যিই কাজ করেছে? সব তোর মেয়ের জন্য যে আমার ছেলে ধ্বংস হবে তাতে কোনো ভুল নেই। তখনই রাজন উপস্থিত হলো। রাজন এসে সজলের কাটা মাথা দেখে শকড হলো। চারিদিকে কোথাও সজলের দেহ নেই। কেউ মাথা রেখে দেহ নিয়ে গিয়েছে। সজল কনস্টেবল দিয়ে চারিদিকে সজলের দেহের খোঁজ করতে দিল। বাইরে সবার চিৎকার চেঁচামেচিতে সজলের মৃত্যু খবর পূর্ণতার কানে আসতেই পূর্ণতা দৌড়ে রুমে প্রবেশ করলো। আচমকা এমন নিউজে পূর্ণতার বুক কেঁপে উঠল। ভয়ার্থ কণ্ঠে প্রভাতের দিকে তাকিয়ে বলল, শুনছেন, নিচে নাকি সজল ভাইকে কেউ মেরে ফেলে চলে গিয়েছে। পূর্ণতার কথা শুনে প্রভাত ভীষণ অবাক হয়ে বিছানা ছেড়ে তড়িঘড়ি করে উঠে বলল, হোয়াট? সজল ডেড? হ্যাঁ, নিচের সবাই তাই বলাবলি করছে। প্রভাত লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠল। কোর্ট স্ট্যান্ড থেকে একটা শার্ট নিয়ে হাতা ভরে বোতাম লাগাতে লাগাতে নিচে নামলো। পূর্ণতাও প্রভাতের পিছ নিচে নামলো। এমন সময় সজলের মা এসে উপস্থিত হলো। একমাত্র ছেলের কাটা মাথা দেখে শায়লা কেমন উন্মাদের মতো ব্যবহার শুরু করলো। মায়ের সামনে সন্তানের মৃত্যুর মতো হৃদয় বিদারক ঘটনা আর দ্বিতীয়টা নেই। তারপরও এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। রাজন আর প্রভাত দুজন কথা বলছে, সাথে ওয়াসেল এবং ওয়াজেদও আছে। রাজন প্রভাতকে বলল, ভাই, ওনার সাথে কি কারো কোনো শত্রুতা আছে?
প্রভাত কয়েক সেকেন্ড চুপ রইল। গত রাতের ঘটনা কি বলা ঠিক হবে? তার বিপদ হয় হোক, কিন্তু পূর্ণতার উপর এর কোনো প্রভাব না পড়ে। প্রভাত কোনোই ভাঁজ করে থুতনিতে হাত বুলালো। দেখে বোঝা যাচ্ছে সে চিন্তিত কণ্ঠে বলল, আমার বউকে ও পছন্দ করত, সেদিক দিয়ে আমি ওর শত্রু ছিলাম। ও আমার শত্রু ছিল না, তবে আমি ওকে পছন্দ করতাম না। রাজন মৃদু হেসে বলল, জেলাসি? অনেকখানি। আমি তাদের সহ্য করতে পারি না যারা আমার বউয়ের দিকে নজর দেয়। ও হ্যাঁ, গত রাতে আমার আর পূর্ণতার বিয়ে হয়ে গিয়েছে। কংগ্রাচুলেশন। এমন সময় পূর্ণতাকে দেখেই শাইলা পূর্ণতার গলা চেপে ধরে বলল, এই ডাইনির জন্যই সব হয়েছে। এই ডাইনির জন্যই সজল এখানে এসেছিল। কাল রাতে এই ডাইনি আমার ছেলেকে বাগানে ডেকে নিয়ে গিয়েছিল। এর জন্যই প্রভাত আমার ছেলেকে মেরে ফেলেছে। প্রভাতই কাল রাতে ওকে জোর করে এখানে রেখে দিয়েছিল। শাইলা গলা টিপে ধরায় পূর্ণতার জিভ বের হয়ে এলো। পূর্ণতা শুকনো কাশল, গলা দিয়ে আ আ শব্দ হচ্ছে শুধু। পুষ্প, প্রভাত আর রাজন দ্রুত শাইলার দিকে এগিয়ে গেল। তড়ি ঘড়ি করে যেতেই রাজনের জুতার পাটা লেগে গেল পুষ্পের নরম পায়ে। পুষ্প ব্যথায় কুকিয়ে উঠল। রাজন পুষ্পের ব্যথা দেখে নিচের দিকে তাকালো। পুষ্প পা ঝাড়াঝাড়ি করছিল। রাজন সাথে সাথে পুষ্পের পায়ের কাছে বসে পড়ল। পায়ের পাতায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, সরি। প্রভাত শাইলার হাত জোরপূর্বক ছাড়িয়ে বলল, ছাড়ো পূর্ণতাকে, একদম স্পর্শ করবে না। শাইলা কান্নাজড়িত কণ্ঠে বলল, তাহলে কি করবি তুই? সজলের মতো আমাকেও মেরে ফেলবি? কি বললে ফুফু? আমি তোমার ছেলেকে মেরেছি? আমি কেন তোমার ছেলেকে মারবো? আমি কি প্রফেশনাল খুনি? এইভাবে মাথা কেটে রেখে দেব? হ্যাঁ তুই ছাড়া কে মারবে আমার ছেলেকে? এই বাড়িতে আমার ছেলের শত্রু কে? তুই ছাড়া আর কে? তুই তো সব রকম হুমকি দিয়েছিস আমার ছেলেকে। পূর্ণতাও হতে পারে। আসল শত্রুতা তো পূর্ণতার সাথে। আমার মন বলছে এই কাজ পূর্ণতার। এই খুন পূর্ণতা করেছে। জামিলা বলল, আপনার কি মাথা খারাপ মা? আমার ওইটুকু মেয়ের ঘাড়ে এই দোষ চাপিয়ে দিচ্ছেন। পূর্ণতা ছাড়া সজলকে কে মারবে? কাল রাতের ঘটনার পর সজল মারা গিয়েছে, এতেই তো স্পষ্ট সবকিছু। জাহান বলল। শাইলা রাজনের পায়ের নিচে পড়ে পূর্ণতার দিকে আঙ্গুল উঁচিয়ে দেখিয়ে বলল, স্যার এই পূর্ণতার জন্যই আমার ছেলে মারা গিয়েছে। ওদের নিয়ে যান থানায়, আমার ছেলের খুনিদের ফাঁসি দিন। রাজন প্রভাতকে বলল, প্রভাত ভাই, আপনার ফুফু কি বলেছেন? সত্যি কি আপনার স্ত্রী? প্রভাত খুব স্ট্রং ভাবে সবার মাঝে বলে উঠল, এই ঘটনার সাথে ভুলেও কেউ পূর্ণতার নাম জড়াবে না। পূর্ণতা পবিত্র, ওর সাথে পাপের কলঙ্ক কেউ জড়াবে না। পূর্ণতা এইসবের কিছুই করেনি। রাজন বলল, আপনি কিভাবে শিওর? কারণ কাল সারা রাত ও আমার সাথে বেডরুমে আমার চোখের সামনে ছিল। আমি সারা রাত ঘুমোইনি, ও বাইরেই আসেনি। তাহলে খুন কিভাবে করবে? শাইলা বলল, তাহলে তুই করেছিস? পূর্ণতা প্রভাতের দিকে দোষ যেতে দেখেই বলল, না, উনিও খুন করেননি। রাজন বলল, আপনি কিভাবে জানেন? কারণ আমরা দুজনেই সারা রাত জেগেছিলাম, কেউ ঘুমোয়নি। প্রভাত যে নির্দোষ তার সাক্ষী আমি। এত ঝামেলার ভিড়ে প্রভাতের মুখটা উজ্জ্বল হলো, চকচক করে উঠল, খুশিতে আত্মহারা হলো। যে মেয়েটা তার জন্য মিথ্যে বলছে, প্রভাতের চোখের তারা দুটো আনমনে তাকিয়ে আছে পূর্ণতার দিকে। তখনই রাজন বলল, প্রভাত চৌধুরী যে খুন করেনি তা আমি নিশ্চিত। কেননা খুন করার হলে চুপচাপ করে দিত, সজলের নামে ধর্ষণের মামলা দিত না। এই রাত 10টা বাজে। রাজন এক মগ চিনি ছাড়া ব্ল্যাক কফি নিয়ে বসেছে। চৌধুরী বাড়ির কেসটা সে দেখছে। বিভিন্নভাবে খুঁটিয়ে দেখেও কোনো হদিশ খুঁজে পাচ্ছে না। পরপর দুটো খুনও বাড়িতে। একজন গায়েব হয়েছে, পরপর তিনটা ঘটনা। চৌধুরী বাড়ির কেউ যদি খুন করে থাকে, তাহলে নিজেদের বাড়ির মানুষদের কেন খুন করবে? কেউ খুন করে তো নিজের বাড়ির বাগানে, বাড়ির রাস্তায় রেখে দিবে না। খুনগুলো তো কোনো মেয়ে মানুষের পক্ষে করা সম্ভব নয়। এত বীভৎস খুন কোনো পুরুষের পক্ষে ছাড়া করা সম্ভব নয়। খুন করে দেহ নিয়ে গেল কেন? আর মাথাটা বা রেখে গেল কেন?
প্রাণহীন মাথাহীন একটা দেহ কি কাজে লাগতে পারে? খুন তো অনেক উপায়ে করা যায়, দেহ থেকে মাথা কেন আলাদা করবে? অনেকগুলো প্রশ্ন রাজনের মাথায় কিলবিল করছে। গভীর রহস্যের গন্ধ পাচ্ছে। কেন যেন মনে হচ্ছে চৌধুরী বাড়িকে ঘিরেই কোনো গভীর রহস্য রয়েছে, যে রহস্যের উন্মোচন খুব অবাক করা হবে, যা মানুষের ধারণারও বাহিরে হবে। চৌধুরীদের গোপন শত্রুও কেউ হতে পারে, যে শত্রুতার জন্যে এমন করতে পারে। ঘটনা যাই হোক, সেটা চৌধুরী বাড়ির সাথে কিছু না কিছু কানেকশন আছেই। চৌধুরী বাড়ির কথা ভাবতে ভাবতে রাজনের চোখের তারায় ভেসে উঠল পুষ্পের চেহারাটা। কেসের সমস্ত ফাইল বন্ধ করে দিল। কফির মগ নিয়ে উঠে জানালার পাশে দাঁড়ালো। পুষ্পের কথা ভাবতেই ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটল। চৌধুরী বাড়িতে যতগুলো মানুষ আছে তার মাঝে সবচেয়ে শান্তশিষ্ট চাহনি আর চেহারার মেয়েটা হলো পুষ্প। কেমন যেন শান্ত একটা নদী শীতল বাতাসের মতো বয়ে যাচ্ছে। কেসের জন্যে চৌধুরী পরিবারের সবার ফোন নাম্বার রাজনের কাছে আছে। নাম্বারগুলো থেকে বাছাই করলো পুষ্পিতা চৌধুরীর নাম্বারটার দিকে তাকিয়েও কেমন যেন শান্তি শান্তি অনুভব হলো রাজনের। পুষ্পের নাম্বার ফোনে তুলে কল করলো। দুবার কল বেজে যাবার পর পুষ্প ফোন রিসিভ করলো। পুষ্পের মোলায়েম কণ্ঠস্বর থেকে ফোন রিসিভ হতেই ভেসে এলো একটি কথা। হ্যালো, কে বলছেন? কণ্ঠটা শুনেই হৃৎপিণ্ড কেমন থমকে গেল রাজনের। হৃদয়ের মাঝে শুরু হলো তুমুল তোলপাড়। সেই তোলপাড় নিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম।